সবাইকে স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আপনাদের সঙ্গে রয়েছি আমি আরিফুল ইসলাম। কথা বলবো সিলেট টেস্ট নিয়ে। ব্যাটারদের সংগ্রাম দেখছি। গতকাল বাংলাদেশ 191 রানে অল আউট হয়ে গেছে। জিম্বাবুয়ে কিন্তু 4টা উইকেট হারিয়েছে নিজেদের প্রথম ইনিংসে। আমাদের সঙ্গে রয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। সোফার সিলেট টেস্টে বলছিলাম যে ব্যাটারদের সংগ্রাম, উইকেটটা কি একটু কঠিন? আসলে ব্যাটসম্যানদের আউট হয় দেখে মনে হয়েছে কঠিন, বাট আরও ভালো রান করা যেতে পারতো, আরও ভালো ব্যাটিং করা যেতে পারতো। আমার মনে হয় যে 191 এগেনস্ট জিম্বাবুয়ে আমার কাছে মনে হয় সেটা যে উইকেটই হোক, আমার মনে হয় যে বেশি কম হয়ে গেছে বাংলাদেশ টিমের জন্য। আরও বেশি ভালো ব্যাটিং করা উচিত ছিল। অনেক বেশি বাজে আউট হচ্ছে, স্পিনারকে আমরা বেশি বাজে উইকেট দিয়েছি আমার কাছে মনে হয়। তো সব কিছু মিলে 191 এখন ব্যাটিং করছে জিম্বাবুয়ে টিম। আপনি জানেন যে 133-এ 4 উইকেট। তো এই টেস্ট ম্যাচ আবার ওয়েদার, ক্লাউডি ওয়েদার, সব কিছু মিলে ম্যাচটা আসলে সেকেন্ডেতে যাচ্ছে। তো বলা খুবই কঠিন যে কোন দিকে যাবে। বাট যদি ইন্ডিভিজুয়াল বাংলাদেশ টিমের পারফরমেন্সের কথা বলেন, ব্যাটিংয়ের, আমি বলবো যে ব্যাটিং আরও বড় রান করা ছিল এগেন্স্ট জিম্বাবুয়ে। জি, আমরা নতুন বলে সকালে যেটা দেখলাম, নাহিদ রানা এবং হাসান মাহমুদ, স্পেশালি নাহিদ রানার কথা বলতে হয়, তিনি 3টা উইকেট তুলে নিয়েছেন, হাসান মাহমুদ একটা নিয়েছেন। পেসারদের কেমন দেখলেন এই দুই পেসার? আপনি যদি দেখেন নাহিদ রানা যে আজকে সকালেও বল করছিল, দেখলাম যে এক্সট্রা বাউন্স নিচ্ছিল এবং আপনার জিম্বাবুয়েন টিমের বোলাররাও কিন্তু সেই বাউন্সটা পাচ্ছিল, যার জন্য বাংলাদেশ টিমের ব্যাটসম্যানদের অনেক প্রবলেম হচ্ছিল, ট্রাবলের মধ্যে ছিল। নাহিদ রানা আমার মনে হয় যে ক্রেগ আরভিনের যে লাস্ট আউটটাও আমি দেখলাম, সুপার চমৎকার ডেলিভারি, একদম ব্যাট ছুঁয়ে গেছে। তো সব কিছু মিলে নাহিদ রানা স্বাভাবিক। ধরেন এইখানে জিম্বাবুয়ে টিমের সাথে অস্ট্রেলিয়া টিম বা ইন্ডিয়ান টিমের মধ্যে পার্থক্যটা হবে, জিম্বাবুয়ে টিম কিন্তু খুব কোয়ালিটি টিমগুলোর সাথে ম্যাচ কম খেলে। তো এবং তাদের যে টিমের যে স্ট্রেংথ, ব্যাকবোন, যে তারা যে তাদের ডোমেস্টিক, তাদের ক্রিকেটের যদি বড় হওয়া, তো সেই জায়গাগুলোর বিশাল গ্যাপ আছে, ল্যাকিং আছে। তো স্বাভাবিক 140+ বোলার যখন বল করবে এবং একটু টল হাইটের, তখন কিন্তু জিম্বাবুয়েন ব্যাটসম্যানের জন্য একটু ডিফিকাল্ট টাইম যাবেই। তো নাহিদ রানা আমার কাছে মনে হয় সেটা সুন্দরভাবে ইউজ করছে। আই হোপ যে লাঞ্চের পরে যে ওয়েদারটা খুব সুন্দর আছে, এবং বিশেষ করে এই গরমের দিনে যদি খুব সানশাইন থাকতো, রোদ থাকতো, ফাস্ট বোলাররা হয়তো আস্তে আস্তে করে দেখা গেলো যে অ্যাডভান্টেজটা পেতো না। তো যেহেতু ক্লাউডি ওয়েদার আছে, উইকেটটা ওই রকমই থেকে যাবে। মানে হিটের কারণে উইকেটটা হয়তো ড্রাই হতো, সেটা হবে না। তো তার জন্য আমার মনে হয় ফাস্ট বোলাররা অনেকক্ষণ ধরে অ্যাডভান্টেজটা পাবে এবং আমার মনে হয় নাহিদ রানা ভালো বল করার সম্ভাবনা আছে। বিশেষ করে ফাস্ট বোলাররা আমাদের উইকেটে ভালো বল করার সম্ভাবনা আছে। আর সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে কতর মধ্যে ওদেরকে আটকে ফেলা রাখা যায়? আর্লি টু সে, আমার কাছে মনে হয় যে ফার্স্ট ইনিংসে বাংলাদেশ টিম ভালো করে নাই। জিম্বাবুয়েকে যত আর্লি বুক করা যাবে তত ভালো, বিকজ আপনি জানেন যে টেস্ট ম্যাচে প্রত্যেকটা রান কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে পার্টনারশিপগুলো। অনেক সময় দেখা হলো যে আপনি 6 উইকেট পেয়ে গেছেন, দেখা গেলো 6 উইকেটের পরে একটা পার্টনারশিপ হয়ে গেছে, দেখা গেলো যে ওখান থেকে 100 রানের পার্টনারশিপ হয়েছে। সেই 100 রানটা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়েছে অনেক সময় টিমের জন্য। তো এখনও সুন্দর বলবো যে কেবল তো শো 1-1.5 দিনও হয় নাই, হাফ জায়গায় আছে। তো আমার মনে হয় যে বাংলাদেশ টিম 4 উইকেট পড়েছে, মেন 4টা ব্যাটসম্যান গেছে। জিম্বাবুয়ে টিমের পিছন দিকে 2-3 জন থাকে, খুব একটা ভালো ব্যাটসম্যান না, সব টিমেই থাকে যেটা। তো 6 উইকেট 7 উইকেট ধরেন আপনি হয়েছে। ইম্পর্টেন্ট হচ্ছে নেক্সট 2-3 উইকেট পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। যদি আপনি পেয়ে যান তো দেখবেন নাহিদ রানা বা আমাদের অন্যান্য ফাস্ট বোলারগুলো দেখা গেলো যে সে উইকেটগুলো নিয়ে হয়তো আপনি লিড পেয়ে যেতে পারেন। আর যদি আপনি একটু আবার টেস্ট ম্যাচ, আমি এটাই বলছি যে এমনও হতে পারে যে সিনারিটা একটু অন্যরকম হতে পারে, একটা পার্টনারশিপ হয়ে গেল, তাহলে ওখান থেকে হয়তো দেখা গেলো যে 50-60 রানের একটা পার্টনারশিপ করে নিতে পারে জিম্বাবুয়েন টিম। বাট তারপরেও আমি মনে করি যে বাংলাদেশ টিম যদি ভালো ব্যাটিং করে, আমার মনে হয় যে ম্যাচ বাংলাদেশ ফরে যাওয়ার সম্ভাবনা আছে যদি আপনি ভালো ব্যাটিং করে। সম্পূর্ণ ডিপেন্ড করবে ব্যাটিংয়ের উপরে। দিন শেষে ম্যাচ ভালো রেজাল্ট করতে হলে আপনাকে রান করতে হবে, বড় রান। সেক্ষেত্রে শেন উইলিয়ামসের যে উইকেটটা, সেটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। আর টেস্ট খেলেছেন মাত্র 17টা, কিন্তু ওয়ান ডে তিনি জিম্বাবুয়ের হয়ে খেলেছেন 150-র বেশি, অভিজ্ঞ একজন ব্যাটার। দেখেন শেন উইলিয়ামস অনেক সিনিয়র প্লেয়ার জিম্বাবুয়েন টিমের জন্য। আমার মনে হয় যে এনি সিনিয়র প্লেয়ার যখন একটা টিমে দীর্ঘদিন খেলে এবং এই ইন্টারন্যাশনাল এরিয়াটা যখন বুঝে, তখন কিন্তু খুব সহজে পারফর্ম করার সুবিধা হয়, বিকজ সে তার এক্সপিরিয়েন্সটা ইউজ করতে চায়। অনেক সময় ইয়াং প্লেয়াররাও ভালো করতে পারে, কিন্তু আমি মনে করি এক্সপিরিয়েন্স বলে একটা কথা আছে। তো আরেকটা যেটা প্রথমে বলছিলাম যে টেস্ট ম্যাচ এমন একটা খেলা, আপনি যদি কোনোভাবে যদি 15-20 ওভার যদি খেলে ফেলতে পারেন, সার্ভাইভ করে ফেলতে পারেন এবং রানটা যদি নিজে করতে পারেন, টিমের রান নিজের রান, তখন টেস্ট ম্যাচের খেলাটা কিন্তু খুব সহজ হয়। আপনি অ্যাডজাস্ট হয়ে গেলে তখন আপনাকে আউট করা খুব কঠিন হয়ে যায়।
এই জন্য বলি না যে আমরা টেস্ট ম্যাচে বলি না যে নতুন ব্যাটসম্যান আসা মাত্রই ব্যাটসম্যান প্রথমে ভুল করে, তো সেই ভুলটা যদি আপনি যত তাড়াতাড়ি করতে পারবেন তত ভালো। তো শেন উইলিয়ামসন থাকলে হয়তো বড় একটা স্কোরের দিকে তারা যেতে পারে, বিকজ হচ্ছে কেন সে তো নিজে নিজে খেলবেই, সাথে ইয়াং যে প্লেয়ারগুলো আছে তাদেরকে নিয়ে হয়তো সে মানে আমি বলবো যে অনেক সময় সিনিয়র প্লেয়ার জুনিয়র প্লেয়ারকে নিয়ে পার্টনারশিপ ভালো ভালো পার্টনারশিপ করে জুনিয়র প্লেয়ার কাছে খেলাগুলো আদায় করে নেয়, তো সেইটা হয়তো ওইটা তাদের ওই বেনিফিটটা তারা হয়তো পেতে পারবে যদি শেন উইলিয়ামসন থাকে। তো আমি মনে করি যে যত তাড়াতাড়ি পারা যায়, উইকেটে খুব সুন্দর একটা মুভমেন্ট আছে, বাইট আছে, রাইট জায়গাতে বল করলে ব্যাটসম্যানের জন্য ট্রাবল থাকবেই। আমরা একটু বাংলাদেশের ব্যাটিংটা নিয়ে কথা বলি। আশা হতো নিশ্চয়ই যে টস জিতে বাংলাদেশ ব্যাটিং নিয়ে এভাবে ব্যাট করবে, এটা তো নিশ্চয়ই কাম্য ছিল না। ওপেনারদের কথা বলি, ওপেনাররা দীর্ঘদিন ধরে বড় পার্টনারশিপ করতে পারছে না, 12টার মতো ইনিংস হয়ে গেছে, তাদের ব্যাটে আসলে ওইভাবে আশার আলো দেখতে পাচ্ছে না টেস্ট ফরম্যাটে। অনেক দিন ধরে আসলে এরকম যাচ্ছে, ওই জায়গাটা আমাদের খুব ল্যাকিংস যে টেস্ট এরিনায় নতুন বলে সার্ভাইভ করে যে বড় ধরনের রান 100-200 রানের একটা পার্টনারশিপ, এটা আসলে আমাদের হচ্ছে না অনেক অনেক ম্যাচ ধরেই। তো আর এটা অনেক কিছু কারণ আছে। আপনি যদি দেখেন আমরা কিছুদিন আগে যে আমি সবসময় এটা বলে আসছি যে আমাদের ডোমেস্টিককে ডেভেলপ করতে হবে। আর কিছুদিন আগে ঢাকা লিগ খেলেছেন, তো ঢাকা লিগে ফ্ল্যাট উইকেট, গ্রাস ছিল না, এবং নতুন বলে সুইং হবে না, তো ফ্ল্যাট ব্যাটে আসছে, তো ওখানে কিন্তু আপনি রান করে সার্ভাইভ করে যাবেন। বোলিং কোয়ালিটি পোর, এরকম নাইদ রানার বলতো বোলার একটা দুটো আছে, হাসান মাহমুদ 2-1 আছে, তো কিন্তু ওভারঅল যদি 12টা টিমে কম্পেয়ার করেন সেই কোয়ালিটি বোলার পাবেন না। তো জিম্বাবুয়ে টিম যখন মেন টিম খেলছে, এক্সট্রা হাইট বোলার সুন্দর জায়গায় বল করছে, গ্রাসি উইকেটটা আবার একটু চেঞ্জ, গ্রাসি উইকেট, তখন কিন্তু ব্যাটসম্যানদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। তো এই প্রিপারেশনগুলো খুবই ইম্পর্টেন্ট যে আপনি এগেন্স্ট জিম্বাবুয়ে ম্যাচ খেলবেন, তো ম্যাচ খেলার আগে আপনি কী উইকেটে খেলবেন আপনি তো মোটামুটি জানেন যে কী টাইপের উইকেট বানাতে পারে ক্রিকেট বোর্ড আমাদের। তো সেই রকম এনভায়রনমেন্ট হয়তো প্র্যাকটিস করা আর ম্যাচ খেলার মধ্যে অনেক পার্থক্য থাকে আমার কাছে মনে হয়। প্র্যাকটিস করে হয়তো আপনি নিজেকে ঝালাই করতে পারবেন, কিন্তু ম্যাচ খেলে যে কনফিডেন্সটা বিল্ড আপ হবে, একটা প্লেয়ার যদি একটা 70 রান করে গ্রাসি উইকেটে বা 50 রান করে, সে যে বল ছাড়ার অভ্যাসটা প্রবণতা হবে সেটা তার একটা হ্যাবিটেতে দাঁড়িয়ে যায়, তো তার কনফিডেন্সটা বিল্ড আপ হয়ে যায়। তো প্র্যাকটিসে অনেক সময় একটা দুটো আউট হচ্ছেন, আপনি কিন্তু আবার ব্যাটিং করছেন, তো সেই জিনিসগুলো রিয়েলাইজেশনটা কম থাকে আমার কাছে। মানে ম্যাচে যেটা হবে সেটা কিন্তু প্র্যাকটিস হয় না। আমাদের টিম বাংলাদেশ টিম দেখবেন যে প্রচুর প্র্যাকটিস করে, যেটা হয়তো অনেক টিমও ওইভাবে করে না। যেমন রেডি টু প্লে যে টিমগুলো আছে, অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন বা ইন্ডিয়া বলেন, তারা এমনভাবে মাফ করবেন, এমনভাবে ডোমেস্টিক ক্রিকেট খেলে, তার কনসেপ্টগুলো এমনভাবে থাকে যে তারা ইন্টারন্যাশনালি যে সহজেই পারফর্ম করতে পারে। তো আমাদের এই জায়গাগুলোর খুব ল্যাকিংস আছে আমার কাছে মনে হয়, যে আমরা প্রিপারেশন মেন ম্যাচের আগে যে প্রিপারেশনটা লাগে সেটা লাগে, তারপরে শর্টেজ অফ প্লেয়ার্স, অনেক কিছু প্রবলেমস আছে আমাদের। কিন্তু ওই যে প্রিপারেশনের সময়টা কোথায় এখন? বলা হয় যে বর্তমান যে ক্যালেন্ডার রয়েছে সেক্ষেত্রে আগের মতো, অর্থাৎ আপনারা যেভাবে খেলতেন একটা টেস্ট ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেতেন, এখন তো সেটা সম্ভব নয়। চ্যাম্পিয়ন্স ট্রফির পর হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের ব্যস্ততা, তো ওখান থেকে এসে একটা অন্য ফরম্যাট, লঙ্গার ভার্সন ক্রিকেটাররা দেখেন, আমি আপনার ছোট্ট একটা এক্সাম্পল দিই যে চ্যাম্পিয়ন্স ট্রফি যখন খেলতে গেল সবাই, বাংলাদেশ টিমও গেছে, তখন ইন্ডিয়া টিমও গেছে, অস্ট্রেলিয়া টিম গেছে, সবাই গেছে। আপনি খেয়াল আছে যে ইন্ডিয়া টিম যখন যায় তার আগে কিন্তু ইংল্যান্ডের সাথে তারা সিরিজ খেলছিল, ওয়ানডে সিরিজ, চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ানডে, এবং ইন্ডিয়া কিন্তু তাদের হোমে ইংল্যান্ডের সাথে ম্যাচ খেলছিল। তো ইংল্যান্ডের সাথে কোয়ালিটি ম্যাচ খেলে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেছে, ওয়ানডে ফরম্যাটে খেলতে গেছে। আপনি যদি সাউথ আফ্রিকার কথা বলেন, নিউজিল্যান্ডের কথা বলেন, তারা কিন্তু পাকিস্তানের ট্রাই নেশন একটা টুর্নামেন্ট খেলছিল, পাকিস্তান সহ। তো তাদের প্রিপারেশনগুলো ওয়ানডে টুর্নামেন্টের আগে টুর্নামেন্টের মধ্যে একটা প্রিপারেশন চলছিল। হয়তো বাংলাদেশ কিন্তু টি20 বিপিএল শেষ করে একটা 13 দিনের গ্যাপে আবার চলে গেছে ওয়ানডে খেলতে। তো অন্য টিমের সাথে আমাদের এই প্রিপারেশনগুলোর অনেক দুর্বলতা আছে আমার কাছে মনে হয়। এই প্রিপারেশনগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনি একটা হচ্ছে যে মেন হচ্ছে যে আপনি নিজ থেকে তো প্লেয়ার প্রোডাকশন নাই এরকমভাবে ভালো, এনভায়রনমেন্ট অত কোয়ালিটি নেই, যেমনটা অস্ট্রেলিয়া বলেন, ইংল্যান্ডে বলেন, ডোমেস্টিক ক্রিকেট খুবই ভালো, তারা হয়তো ওয়ানডে ম্যাচ খেলে এসে টেস্ট ম্যাচ খেলতে পারছে, বিকজ তাদের কোয়ালিটি ক্রিকেট খেলা হয়তো। তো কোয়ালিটি যখন ক্রিকেট খেলা হবে, আপনি যদি ডোমেস্টিকে আমাদের ধরেন ঢাকা লিগ খেলছে, তো ঢাকা লিগের যে মান, এই মান খেলে আপনি ধরেন ঢাকা লিগের মান তো দেখতে পাচ্ছেন, অনেক সময় দেখলাম না যে ম্যাচ ছাড়াছাড়ি হচ্ছে, তারপরে ক্যাচ যেভাবে ক্যাচ ছাড়ছে, লাইভে যে দেখি যে ক্যাচ ছাড়ছে, এটা ইন্টারন্যাশনাল ম্যাচে তো আপনি পাবেন না। ইন্টারন্যাশনাল ম্যাচে তো বাছাই করা প্লেয়ারগুলো খেলছে। তো ঠিক বাংলাদেশ টিমের যে লিগ হচ্ছে, এই লিগের বাছাই করা প্লেয়ারগুলোই তো বাংলাদেশ টিমে খেলছে, বেস্ট প্লেয়ারগুলো। তো ঠিক জিম্বাবুয়ে টিমে বলেন, ইন্ডিয়া টিমে বলেন, সেই বাছাই করা প্লেয়ারগুলো খেলতে, তাদের মিস্টেকটা তো কম হবে। তো সেই জায়গাগুলো আমার মনে হয় অনেক আমাদের ইমপ্রুভ করা দরকার, এবং ইমপ্রুভ করার অনেক ইজি ওয়ে আছে। সেই জায়গাগুলো যদি ডেভেলপ করা যায় তাহলে আপনি আস্তে আস্তে করে ভালো জায়গায় পৌঁছাবেন। আপনি বলছিলেন যে ঢাকা লিগের ক্যাচ ছাড়া
কিংবা যে বিষয়গুলো এখনো প্রমাণিত না, বিসিবি গতকালকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে ঘটনাটা কয়েকদিন আগে ঘটেছিল, তো আপনার চোখে আসলে কি পড়েছে? আপনি যখন খেলেছেন, এখন পর্যন্ত সেটা প্রমাণিত হয় নাই, সো আপনি তো খেলেছেন, আপনিও ঢাকা লিগ খেলেছেন, ঘরোয়া ক্রিকেট খেলেছেন, সেই ক্ষেত্রে কি কি সমস্যা আপনার চোখে ধরা পড়ে এই ধরনের, আমাদের যেগুলো আসলে প্রমাণের মতো না বাট হয়ে থাকে? আমার মনে হয় যে পুরা কনসেপ্টটাই আমাদের রং। আজ থেকে 30-40 বছর আগের কনসেপ্টে আমরা এখনো আছি। ক্রিকেট কোনো দেশই কিন্তু ওইভাবে নাই, সব দেশ কিন্তু ডিজিটালি মুভ করছে। আপনি যদি ইন্ডিয়ান ক্রিকেটের কথা বলেন যে কিভাবে তারা মুভ করে চলে গেছে উপর দিকে, অস্ট্রেলিয়া বলেন, ইংল্যান্ড বলেন, তারা যেভাবে চিন্তা করছে, আমরা কিন্তু এখনো 20-30 বছর আগে। বাংলাদেশ ক্রিকেটের এত জনপ্রিয় একটা জায়গা, এত সুন্দর একটা মার্কেট, এই মার্কেটে আমাদের বলেন তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কয়টা মাঠ আছে? সব তো মাঠ এনএসসি বা জাতীয় ক্রীড়া পরিষদের বা স্পোর্টস মিনিস্ট্রির মাঠগুলোকে আমরা লিজ নিয়ে বা লোন নিয়ে আমরা চলছে, নিজস্ব কোনো মাঠ নাই। এত কোটি কোটি টাকা আছে, আপনি কয়টা কোচ ডেভেলপ করেছেন, কয়টা আম্পায়ার ডেভেলপ করেছেন, কয়টা মাঠ ডেভেলপ করেছেন, কয়টা ডিস্ট্রিক্টে খেলাগুলো চালু করেছেন? তো সব কিছুতে ল্যাকিংস আছে। সেই ল্যাকিংসের জন্য একটা পরিকল্পনা করা হচ্ছিল, যেটা আরও 15-20 বছর আগে হওয়া ছিল। তো সেই ল্যাকিংসের কারণে আমরা আজকে সবাই পুরো মুখ থুবড়ে আছি। আমরা একটা সময় ক্রিম খেয়েছি, ধরেন 7-8 বছর 10 বছর আগে ক্রিম খেয়েছি, যে ভালো ভালো প্লেয়ার আসছিল, তামিম, মুশফিক, সাকিব, তাদের বেস্ট ফর্মে আসছিল, তারা ইন্ডিভিজুয়াল বলেন বা ন্যাশনাল টিমে বেশ ভালো পারফরমেন্স আসছিলেন, কিন্তু তাদেরকে বিট করে পিছন দিক করে যে প্লেয়ারগুলো আসবে তারা কিন্তু আর আসলেন নাই, তাদেরকে চেজ করে, বিকজ আপনার ডোমেস্টিকে তারা ওইভাবে শিখে আসে নাই। ডোমেস্টিকের মানটা যদি কোয়ালিটি, আজকে যারা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ আমাদের চ্যাম্পিয়ন হয়েছে, তারাও কিন্তু অনেকে বাংলাদেশ টিমে খেলছে, আবার তারাও অনেকে ইন্ডিয়ান টিমে খেলছে। তাদের পারফরমেন্স দেখবেন আর আমাদের পারফরমেন্স দেখবেন, তো তাদের কেন পারফরমেন্স এত বেটার, আমাদের কেন পারফরমেন্স বেটার না? বিকজ আমাদের আন্ডার-19 প্লেয়াররা যারা চ্যাম্পিয়ন হয়েছে তারা এসে খেলছে নর্মাল ক্রিকেট, পোর ক্রিকেট, আর তারা খেলছে টাফ ক্রিকেট। তো টাফ ক্রিকেটে যখন আপনি মানুষ হবেন, তখন আপনি বড় কিছুই হবেন। আমি কোনো ছোটো করে বলছি না, যদি আপনি ছোট্ট একটা নর্মাল স্কুলে পড়েন, নর্মাল আপনি যতই ব্রিলিয়েন্ট হন, আপনার ব্রেনের তো ইউজ হলো না। আপনি যতই আপনি নর্মাল একটা স্কুলে পড়েন, ভালো টিচার নাই, ভালো হয়তো ফ্যাসিলিটিস নাই, আপনি কিন্তু আপনার ব্রিলিয়েন্ট যে এই নলেজটা, সেই নলেজটা মিসইউজ হলো। আর আপনি সুন্দর নলেজ আছে, কিন্তু কোয়ালিটি স্কুলে যে পড়লেন, কোয়ালিটি টিচার, কোয়ালিটি এনভায়রনমেন্ট, আপনি কিন্তু নিজেকে বিকশিত করতে পারবেন। তো আমার মনে হয় যে এই জায়গাগুলো আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। রাইট, এই জন্যই বোধহয় বৈভব সূর্যবংশীরা 13-14 বছরে এসে আইপিএল খেলতে পারে। আমি শুধু বলবো যে এই যে ইন্ডিয়া টিম যে পর্যায়ে গেছে, ইন্ডিয়ার মেন টিম বাদ দেন, সেকেন্ড টিম, থার্ড টিম, এমনকি ফোর্থ টিমও বাংলাদেশের সাথে খুব টাফ ক্রিকেট খেলবে, এমনকি ম্যাচ জেতার সময় থাকবে তাদের। আপনি যদি দেখেন যে আইপিএলে কতগুলো প্লেয়ার খেলছে, তো আমার একটা মনে আছে যে আজ থেকে 7-8 বছর আগে একটা অভিমান্যু একটা প্লেয়ার আসছিল, ঐশ্বরান। আমি প্রথম ওই ছেলেটাকে নিয়ে আসছিলাম, আমি তখন প্রাইম ব্যাংকের কোচ ছিলাম। তো আমি সাবা করিম, আপনার নাম শুনেছেন, ইন্ডিয়া টিমের উইকেট কিপার ছিলেন, সিলেক্টরও ছিলেন। তো উনি আমার খুব ভালো বন্ধু ছিলেন। তো ওনাকে আমি যখন ফোন করি বলেছিলাম যে আমার একটা ইয়াং প্লেয়ার লাগবে, অ্যাভেলেবল প্লেয়ার, বাংলাদেশের অনেক রান, বাংলাদেশের উইকেটে রান করবে এরকম। তো উনি আমাকে বলেছেন যে একটা ফিউচার প্লেয়ার আছে, তুমি নাও, এই প্লেয়ার ইয়াং প্লেয়ার খুবই ভালো। তো আমি নিয়ে আসছি, রানের পর রান করে গেছে। এই প্লেয়ার বেঙ্গলের ক্যাপ্টেন, এই প্লেয়ার ইন্ডিয়া টিমের কোনো আইপিএল টেবিলে খেলার সুযোগ পায় না। তাহলে বুঝেন যে আমাদের মানটা কি আর ওদের মানটা কি। আর খেলাকে যে ভালোবাসে, আগে তো ভালোবাসতে হবে। আমি বলছি যে শুধুমাত্র স্ট্রাকচারের কথা বলবো না, সাথে সাথে ক্রিকেট প্লেয়ারদেরকেও বলবো যে ক্রিকেট তো আমরা সবাই ভালোবেসেই ক্রিকেট খেলি, যারা ক্রিকেটে যারা আসছেন, কিন্তু একটা লেভেল পর্যায়ে যাওয়ার পরে যখনই আমার আধিক্যতা চলে আসে, ধরেন আমি যখন অনেক কিছু পেয়ে যাচ্ছি, ধরেন সাপোজ ক্লাব ক্রিকেট থেকে বা বিভিন্ন জায়গায় ভালো লেভেলে চলে আসলাম, তারপরে আমি কেন জানি আর লার্নার হচ্ছি না, আমি শিখে গেছি, আমি বিশাল বড় গ্রেট প্লেয়ার হয়ে গেছি। না, আমার শিক্ষার শেষ নাই। আমি ন্যাশনাল টিমে খেলছি, কিন্তু আমি বিট করার চেষ্টা করবো যে কী করে অন্যান্য ইন্টারন্যাশনাল প্লেয়াররা কী করে বড় প্লেয়ার হয়েছে তাদের মতো হবো। রাইট, আমরা আলোচনায় ফিরবো, তবে তার আগে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে ছোট্ট একটা বিরতি। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম, আর আমার সঙ্গে রয়েছেন খালেদ মাসুদ, সাবেক অধিনায়ক বাংলাদেশ। তার সঙ্গে কথা বলছিলাম সিলেট টেস্ট নিয়ে, একই সঙ্গে ঢাকা প্রিমিয়ার লিগের বিভিন্ন দিক নিয়ে কথা বলছিলেন। তদন্ত হলো একটা, আপনি তো দেখেছেন বিভিন্ন সময় এইসব কার্যক্রম, আপনার চোখে এইসব তদন্ত কতটুকু স্বচ্ছ কিংবা কতটুকু গোছানো? না, তদন্ত আসলে কখনো আমি দেখি নাই, বাট তদন্ত
যেটা হচ্ছে যে ওইভাবে তো তদন্ত খুব বেশি হয় না, বছরে ধরেন 5 বছরে 7 বছরে 10 বছরে একটা তদন্ত হয়তো হয় এইভাবে। বাট তদন্তর যে আমরা যেটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি বা নিউজের মাধ্যমে দেখেছি যে জিনিসটা হয়েছে টিভির মাধ্যমে আমরা যেটা দেখেছি ঘটনাটা, সেই ঘটনাটা আবার ডামি মাঠের মধ্যে করানো হয়েছিল। তো আমি জানি না, আমার নলেজে মিললে নাই যে এটা আবার ডামি করা কেন লাগবে, যে আবার কিভাবে আউট হলো, উইকেট কিপার কীভাবে আউট করছে। বিকজ আপনি তো লাইভ ম্যাচ দেখছেন, এবং আমরা সবচেয়ে টেকনোলজির যুগ, খালি চোখে যেটা দেখতে পাই না সেটা থার্ড আম্পায়ারে টেকনোলজিতে দেখি, যে এই অ্যাঙ্গেল ওই অ্যাঙ্গেল। তো লাইভ ম্যাচ চলছে, সেই ম্যাচটা আপনি ফ্রন্ট ভিউ দেখতে পাচ্ছেন, সাইড ভিউ দেখতে পাচ্ছেন। তো মানে থার্ড আম্পায়ার দিয়ে ওটা করি আমরা। তাহলে আপনি আবার ডামি করা দরকার কি খালি চোখ দিয়ে দেখার? বিকজ আপনি তো অলরেডি আপনি ক্যামেরার চোখ দিয়ে দেখতে পাচ্ছেন, আর ক্লোজ। তো আমি জানি না যারা তদন্ত করেছেন তাদের মাথায় এটা কী করে আসলেন, এবং কেন এটা পাবলিকলি ওপেন মিডিয়ার সামনে এরকম দেখানো দরকার আছে যে আমি এই তদন্ত করছি, এই দামি জিনিসটা করছি। আপনি দামি জিনিসটা করতে চান তো করেন, লুকায় লুকায় নিজে নিজে করেন, হোমওয়ার্ক করেন যে আমি এটা কীভাবে হতে পারে। তো মিডিয়াকে দেখানোর জন্য ভাইরাল করার তো দরকার নাই। তার দুর্ভাগ্য আমার কাছে মনে হয় যে, এবং দুজন ক্রিকেটার তারাও ছিলেন, তাদেরও তো ক্যারিয়ার রয়েছে। আমার যতটুকু অবজারভেশন, আমি জানি না, আমার কাছে মনে হয়েছে খালি চোখে যতটুকু ভিডিওতে দেখেছি বা যে দেখেছি খেলাতে, এটা সন্দেহজনক, খুবই বড় সন্দেহজনক আমার কাছে মনে হয়। এবং আপনি কিন্তু ম্যাচ এবং আপনি যদি দেখেন অনেক কিছুই ব্যাপার থাকে, এনভায়রনমেন্ট থাকে, যে এই টিমটা এই ম্যাচটা হারলে ওই টিম উঠবে, এরকম অনেক কিছু জিনিস থাকে। তো সেগুলো কিন্তু অনেক কিছু ম্যাচ করে। সেকেন্ড হচ্ছে, আপনি তদন্ত করতে চাইলে আপনি যারা যে অন্যায় করে সে কিছু না কিছু ফল রাখে। আর যে অভিনয়টা হয়েছে, আমি জানি না, ধরেন নাও করতো, যে অভিনয়টা আছে খুব পোর অভিনয়। মানে পোর মানে কি, মানে এইটা কোনোদিন হয় যে উইকেট কিপার মারছে না, সে বাইরেটাও ভিতরে নিচ্ছে না, তার মানে সে সিক, সে মানে অসুস্থ মানুষ বা পাগল টাগল হবে যে ব্যাটসম্যান ব্যাট ভিতরে নিচ্ছে না। মানে সে মানে ওই ইনস্ট্যান্ট হয়তো কোনো একটা প্রবলেম হয়েছে মাথায়, বা হয়তো অসুস্থ হয়ে পড়ে যেতে পারতো, এরকম একটা কিছু হয়েছে হয়তো। সে দেখছে উইকেট কিপার লাগাতে যে লাগলো না, সেকেন্ড টাইম আবার লাগাচ্ছে, কিন্তু সে ব্যাটও ভিতরে নিচ্ছে না। সে প্রথমে ব্যাট ভিতরে নিয়েছে, পরে আস্তে বাইরে এসছে। তো আপনি যদি মানে তদন্ত করে সত্যি সত্যি বের করতে চান, ইজি। আপনি শুধু দুটো প্লেয়ারকে বলেন না 10 বছরের আজীবন সাসপেন্ড, তুমি আর শুধু একটা সুন্দর অপশন দিতেন, যদি তুমি সব কিছু স্বীকার করো কারা কারা পিছন দিকে ইনভলভ আছে, তাহলে তোমাকে আমরা অনেক ইয়াং প্লেয়ার তোমাকে আমি মৌকুব করতে পারি, তোমার ফিউচারের জন্য আমি করতে পারি। বিকজ তুমি তো গিল্টি না, তোমাকে কেউ না কেউ প্রেশার দিয়ে করেছে। বিকজ তুমি এখানে টাকা নাও, তোমাকে জোর করে চোর বানানো হয়, মানে খারাপ কিছু করানো হয়েছে তোমাকে। তো আপনি দেন না, দেখেন না। তো অনেক ইজি ওয়ে ছিল আপনার এগুলো বের করা। এবং এটা বের করার খুবই দরকার হচ্ছে এক্সাম্পল তৈরি করা। বিকজ আপনি বের করে যারা যারা পিছনে ছিলেন, আপনি যদি শাস্তিরগুলো প্রয়োগ না করেন, তাহলে তো এক্সাম্পল আরও তো ভবিষ্যতে হতেই থাকবে, ডেভেলপ হবে না। এটা তো আপনি, আমি মনে করি ক্রিকেট বোর্ডের সাথে সাথে তদন্ত করে, হ্যাঁ হয়তো লিগ চলছে বলে কোনো ডিস্টার্ব করে নাই, কিন্তু লিগ শেষ হওয়া মাত্রই আমার কাছে মনে হয় যে তদন্ত করে ডিসিশনে যাওয়া উচিত। এবং ডিসিশন না দিলে আপনার ভবিষ্যতে এটা বাড়তেই থাকবে, বাড়তে থাকবে। আপনি যদি এরকম করে যদি মানুষ পার পেয়ে যায়, তাহলে সবাই তাই করবে। যারা আগে করে গেছেন তারা তো করেই গেছেন, ভবিষ্যতে যারা আসবেন চিন্তা করবে, তাহলে তো এইভাবে পার পেয়ে যায়। আর এই আই ওয়াশ কমিটিগুলো বানাবেন না। আমার কাছে মনে হয় যে অনেক সময় আমি দেখেছি, আমি বিপিএলও দেখেছি, আগে যখন বিপিএল টিমের সাথে ছিলাম, আকশু নামে একটা যে অ্যান্টি কারাপশন ইউনিট আছে, এটা একটা জাস্ট আই ওয়াশ, একটা জাস্ট শুধুমাত্র আই ওয়াশ। এই আকশু বডিটা হবে বিসিবির সাথে কোনো রিলেটেড না। কেন হবে না? একদম স্বাধীন, নির্বাচন কমিশন যেমন হয় না, স্বাধীন। আকশু হবে বিসিবির কাউরে চিনবে না, হু কেয়ার্স, একদম আলাদা একটা ডিপার্টমেন্ট। কারণ বিসিবির সমস্ত ডিরেক্টররা তো আপনাকে ইনফ্লুয়েন্স করবে। চাকরিটা যদি বিসিবির মাধ্যমে হয়ে থাকে, কিন্তু আপনার ডিরেক্টর তো পাওয়ারফুল ডিরেক্টর থাকে ওখানে, যারা যারা তাদের অনেক সব ক্লাবগুলো আছে, এই ক্লাব থেকে একটা ইয়ে আসছে, রিকোয়েস্ট আছে, ওই ক্লাব থেকে আকশুকে যদি আপনি সিগন্যাল দেয় না, থেকে ছেড়ে দাও ছেড়ে দাও, এটা তো হতে পারে না। তোমার নীতিতে তুমি ঠিকই থাকবা, ওইখানে বিচারের জায়গায় বিচারই হবে, পরিষ্কার করার দায়িত্ব তোমার। খেলার মাঠে যে জিনিসগুলো হচ্ছে, নিয়মগুলো আছে, মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না, ট্র্যাক করবো, মানুষকে পিক করবো, কোন মানুষ ইনভলভ, কে আছে না আছে, এই জিনিসগুলোকে আপনাকে একদম স্বাধীন রাখতে হবে। তাহলে আপনি কিন্তু ক্রিকেট বোর্ডেরও কে কে জড়িত আছে সেটাও বেরিয়ে আসবে, না তো বেরিয়ে আসবে না। এখন যদি এখানে ধরেন প্লেয়ার একটা গিল্টি করলো, কিন্তু ক্রিকেট বোর্ডের কোনো লোকও যদি এখানে গিল্টি থাকে, তার তো রিপোর্ট আসবে না, বিকজ সে তো এমপ্লয়ার, সে তো চাকরি করে 100 লোকটা। আর বিসিবি পেমেন্ট করবে, সব ঠিক আছে, কিন্তু স্বাধীন থাকবে। এবং এমন লোক রাখতে হবে যে, আমি মনে করি যে একটা প্লেয়িং ব্যাকগ্রাউন্ড, যে কিনা নার্ভ বুঝে প্লেয়ারের, যে প্লেয়ার কী কী করতে পারে মাঠে, কীভাবে যোগাযোগ করতে পারে, সেই প্লেয়িং ব্যাকগ্রাউন্ড লাগবে।
এখন আমি ধরেন আমাকে যদি মেডিকেলের একটা যদি ডিপার্টমেন্টে রাখা হয়, আমি তো মেডিকেলের ডাক্তারের নার্ভ বুঝি না, আমি তার কি তদন্ত করব, তার ওয়ার্ড বুঝবো না। তো আমাকে প্লেয়িং ব্যাকগ্রাউন্ডের একটা লোক রাখতে হবে। সাথে আমাকে মনে করি যে যারা প্রশাসনিক কাজে খুবই তদন্ত করে থাকেন বিভিন্নভাবে, সেই ধরনের মানুষগুলোকে রাখতে হবে। যে ধরেন সাপোজ হতে পারে যারা ওই তদন্ত করেন, ডিবি হতে পারে, আর্মি হতে পারে, যারা তদন্ত টাইপের করেন, শুধু এই ধরনের খুব সিরিয়াস টাইপের, এবং আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট একটা ডিপার্টমেন্ট। রাইট। এই কারণেই কি যে ঘরোয়া লিগের এই অসঙ্গতি, অনিয়মের যে প্রভাব, সেটা জাতীয় দলে পড়ে এখন নতুন বাংলাদেশ খেলছে সেই পুরনো বাংলাদেশের মতো। ঘরে যেভাবে মানুষ হবেন সেভাবে তো আপনি ওইখানে রিপ্রেজেন্ট করবেন। আপনি দেখবেন যে আমি বলি আপনাকে, বড় বড় ক্লাব, সাপোজ এক্সাম্পল, আমি ধরেন কাউকে ছোট করে বলছি না, আভনি টিম আমি নিজেও খেলেছি, কিন্তু আভনি টিমে চুরি করে খেলা কখনো আমরা খেলি নাই। মোহামেডান টিমে খেলেছি, কখনো চুরি করে খেলার চিন্তা করি নাই। মোহামেডান টিমের মতো বানাই জিতার জন্য, বা আভনি টিম এবং আভনি মডার্ন খেলা হলে ফাটাফাটি। বিগত কয়েক বছর আমি বলবো যে আভনিতে এত টাকা খরচ করে টিম বানাই, তারপরেও আপনি আম্পায়ার দিয়ে অনেক সময় আপনি ম্যাচ করে ফেলছেন। তো একটা প্লেয়ার ধরেন একটা ক্লোজ কল আউট দিল না, আম্পায়ার একটু কট ভেঙে, তো ও মিস্টেক করে গেছে, আম্পায়ারের কথা হচ্ছে মিস্টেক করে গেছি, ওই প্লেয়ারটা সেঞ্চুরি মারছে, ওই প্লেয়ারটা 80 মারছে, ওই প্লেয়ার 90 মারছে, কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচে যে ওই সুযোগটা পাবেন না, ওই এলবি তো এলবি। তো সরি, এখানে 600, 700, 500 রান করে ফেলছেন, ওখানে যে আপনার 10 ম্যাচে আপনার 300 রান হচ্ছে না, পার্থক্যটা ওইখানেই। আপনি তাদের টাফ টাইম পার করেন। কিসের আহ্বানে, কিসের মোহামেডান? ডোমেস্টিক ডেভেলপমেন্টের জন্য কোনো ক্লাবকে আলাদা প্রায়োরিটি দেওয়া হবে না। আপনি এখানে আমরা ডেভেলপমেন্টের জন্য খেলছি, সবার ক্লাবের যার যোগ্যতা আছে সে চ্যাম্পিয়ন হবে, এবং যাদের প্লেয়ারদের যোগ্যতা আছে তারা বাংলাদেশ টিমে খেলবে। কিন্তু যে টিমটা অপোনেন্ট টিমে খেলছে, যে বোলারটা, সে কিন্তু দুর্ভাগ্য, এটা উইকেট পাওয়ার কথা, সে উইকেট পেল না। এইসব বিষয় তো রয়েছে, এবং একদম খুব সংক্ষেপে আমরা জানতে চাই, এই টেস্ট বাঁচাতে হলে বাংলাদেশের এখন ট্যাকটিক্স কি হওয়া উচিত? দেখেন, এখন টু আর্লি টু সে। আমার কাছে মনে হয় যে কেবল আজকে সেকেন্ড ডে জিম্বাবুয়ে টিম ব্যাটিং করছে, এখনও আমি বলবো বাংলাদেশের কন্ট্রোলে আছে। যদিও আমরা ফার্স্ট ইনিংস ভালো করি নাই, ফার্স্ট ইনিংসে রান করে কিন্তু জিম্বাবুয়েকে আমরা খুব অনায়াসে সহজ করে ফেলতে পারতাম, কিন্তু যেহেতু ফার্স্ট ইনিংস ভালো করি নাই, জিম্বাবুয়ে টিম ব্যাটিং করছে, যত তাড়াতাড়ি জিম্বাবুয়েকে বুক করা যায় এবং সেকেন্ড ইনিংসটা বাংলাদেশের এটা বড় লম্বা ব্যাটিং করা যায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি।